আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্যে। একটু আগে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম আইকন হাসনাত আবদুল্লাহর একটি ভিডিও দেখছিলাম। ভিডিও দেখে প্রশাসন চালানোর সেকুলারিজমের প্রতি যে আমার বিতৃষ্ণা ছিল, সেটা আরও একবার অনুভব করলাম। প্রশাসন চালানোর ক্ষেত্রে একটি ইসলামী সিস্টেম আছে, আরেকটা হচ্ছে অন ইসলামী সিস্টেম, সেকুলার সিস্টেম। আমরা যেরকম একটি সংঘাত মোকাবেলা করার জন্যে ইসলামী নিয়মটা, ধরেন দুই ভাইয়ের মধ্যে সংঘাত চলছে, ইসলামী নিয়মটা হচ্ছে ইনসাফের ভিত্তিতে সমাধানটা করে দেওয়া। আর সেকুলারের নিয়ম হচ্ছে যতই আপনি ইনসাফ প্রয়োগ করেন, এখানে সমাধান হবে না, এরা মাঝে মাঝে সংঘর্ষ করবে। সুতরাং এদের সমাধান করার জন্যে, এদের সাস্টেইনেবল একটা সমাধানে যাওয়ার জন্যে ওই এলাকায় শক্তিশালী একজন ব্যক্তি দরকার, যেনার পেশি শক্তি, অর্থশক্তি বেশি থাকে, যিনি ওনাদেরকে শাসন করতে পারেন, তারা এই বিচার করতে পারে। ইসলামী নিয়ম বলছে না, এটা ইনসাফ, ন্যায় ও শরিয়া ভিত্তিক আইন প্রয়োগের মাধ্যমে এটা মানুষকে শান্ত করা যেতে পারে। যেরকম দুই ভাইয়ের মধ্যে যদি জমি নিয়ে দ্বন্দ্ব বাঁধে, নিশ্চয়ই একজনের ভুল বোঝাবুঝি আছে, দুইজনই ভুল বলছে, এটা হয় না। আবার অনেক সময় মোটামুটি দুইজনই সঠিক আছে, কিন্তু সমঝোতায় আসতে পারছে না। সেই ক্ষেত্রে তাদের মুরব্বী গার্জিয়ানদের পক্ষ থেকে একজন হস্তক্ষেপ করলে যে না, তুমি এটা মেনে নাও, তুমি এটা মেনে নাও, এভাবে শান্তি হতে পারে। কিন্তু সেকুলারিজমের শাসনের সিস্টেমটা হচ্ছে যে না, ওরা যদি মানে কথাই শুনবে, তাহলে তো ওরা দ্বন্দ্ব বাঁধাতো না, কারণ ওরা তো একেবারে জানে যে কে কী অন্যায় করছে। সুতরাং এখানে একটি ইনফোর্সিং পাওয়ার থাকতে হবে। হাসনাত আবদুল্লাহ পুলিশি শাসন ব্যবস্থা নিয়ে একটা মানে স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও করেছে, অবশ্যই ভালো। যেরকম ওনার সংক্ষেপে কিছু কথা বলি, আপনারা বুঝতে পারবেন যে কোথাও উনি এগুলোই উল্লেখ করছে, কোথাও যদি একটা মানুষের লাশ ভেসে ওঠে কোনো নদীতে বা পুকুরে, এই লাশটা পুলিশ যদি আমরা খবর দিই, পুলিশ আনতে যতগুলো মেকানিজম আছে, প্রথমত লাশটাকে উঠানো কাউকে দিয়ে, এটাকে পোস্টমর্টেম করা, এটার দাফন কাফন করা, যদি কোনো গার্জিয়ান না পাওয়া যায়, লাশের ওয়ারিশ না পাওয়া যায়, 20 থেকে 30,000 টাকা খরচ হয়। এই খরচটা সম্পূর্ণ যে পুলিশ যায়, এই পুলিশকে বহন করতে হয়। এ তো ভয়ঙ্করতম একটা কথা। যদি আমি পুলিশে চাকরি করি আর আমার এই মানুষের উপকার করতে যে 20-30,000 টাকা দেওয়া লাগে প্রতি মাসে, যদি এরকম বা এরকম কাছাকাছি বিভিন্ন রকমের অকারণ দিয়ে আমার যদি 5-7টা ঘটনা থাকে, তাহলে তো আমার আর চাকরি করা দরকার না, আমার বেতনটা ওখানেই শেষ হয়ে যাবে। সুতরাং ওনার প্রস্তাব হচ্ছে এই পুলিশদের বলছে একটি থানার যে এরিয়া, তাদের অর্থনৈতিক সহযোগিতা করা ওনার প্রস্তাব। উনি আরও কিছু লজিক, যেরকম একটি থানা দৈনন্দিন 5টা-10টা ঘটনা ঘটে, জমি জমা, প্রতিবেশী হাঁস মুরগি নিয়ে, বা রাজনৈতিক বিভিন্ন অকারেন্স, মাদক নিয়ে অকারেন্স, 5-10টা-20টা ঘটনা ঘটে। এই ঘটনা যদি তাৎক্ষণিক রেসপন্স করতে হয়, তাহলে 10টা ঘটনা যদি 10টা তাৎক্ষণিক রেসপন্স, যদি 10টা ঘটনা যদি রেসপন্স করতে হয়, 10 দিকে যদি যেতে হয়, তাহলে 10টা গাড়ি দরকার। থানায় সাধারণত একটা গাড়ি থাকে, তাহলে গাড়ি দিতে হবে। পুলিশের থাকার জায়গা নিয়ে উনি একটি বেদনা ব্যথর মর্মস্পর্শী ঘটনা উল্লেখ করলেন, যে পুলিশ নাকি ম্যাচের মতো করে এক জায়গায় শোয়। তাদের থাকার ব্যবস্থা, তাদের ওয়াশিং রুমের ব্যবস্থা, ভালো ব্যবস্থা করতে হবে। পুলিশের জন্য আমরা কেঁদেছিলাম, 2001 সালে কেঁদেছিলাম পুলিশের বেতন কাঠামো এবং পুলিশের জীবন চরিত্র নিয়ে ধারাবাহিক মিডিয়াতে রিপোর্ট আসার পর পুলিশের চাকরি বাকরি বেতন বাড়ানো হলো। এরপরে আওয়ামী লীগ ক্ষমতা এসে আরও বাড়িয়েছে বেতন, এখন পুলিশের একটা মার্জিনাল বেতন পায়। পুলিশের চরিত্রে কি কোনো পরিবর্তন হয়েছে? পুলিশ কি ঘুষ খাওয়া বন্ধ করেছে?
সে সময় উল্লেখ করতো রাজনীতিবিদরা, মিডিয়া ব্যক্তিত্বরা ধারাবাহিক সিরিয়াল প্রকাশ করতো যে পুলিশ ঘুষ খাওয়ার গুরুত্বপূর্ণ একটা কারণ যে এটা, যে তাদের যে বেতন পায় এটা একজন গার্মেন্টস শ্রমিকের বেতনের চেয়ে কম। কিন্তু এখন তো সেটা নাই। আবার একটি ধারণা উপস্থিত করলো সহজ সরল মানুষ হাসনাত আবদুল্লাহ, এবং শুধু উনি সহজ সরল নাই, বাংলাদেশের সেকুলারিজম শাসন ব্যবস্থার কাঠামো যারা ভাবে তারা এরকম করেই চিন্তা করে যে ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট ন্যায় শাসনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। কিন্তু ইসলামী শাসনের ফাংশনটা তো এরকম নয়, ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট নয়। ইনসাফ হচ্ছে স্থিতির সমাজের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। যখনই আপনি চিন্তা করবেন যে আপনি আইন প্রয়োগ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, তখনই আপনাকে আইন প্রয়োগকারীর সংখ্যা বাড়াতে হবে। তাদের আইন প্রয়োগকারীর সংখ্যা বাড়ালে তাদের অ্যামুনিশন, তাদের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট, গাড়ি, এগুলো বাড়াতে হবে। তেল খরচ, আবাসিক স্থান, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া, পরিবেশ যেখানে থাকবে সেখানে, এই সার্বিকভাবে আপনাকে খরচ চিন্তা করতে হবে। সারা বাংলাদেশে 639টি থানা আছে। এই থানায় পুলিশ সংখ্যা বর্তমান বাংলাদেশে 2,32,000। তা প্রত্যেকটি থানায় যদি প্রতিদিন 10টি করে ঘটনা ঘটে, এভারেজলি 10টি ঘটনার পুলিশ যাওয়া আসা, মানে তেল খরচ বলেন বা যানবাহন খরচ, তাদের নাস্তা খরচ, বিভিন্ন হিসাব করেন, 2,000 টাকা করে এভারেজ ধরেন। 10টা ঘটনায় 20,000 টাকা প্রতিদিন খরচ, 30 দিনে প্রায় 6 লাখ টাকা অতিরিক্ত খরচ হয়। 639টা থানায় কত টাকা খরচ হবে? প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, বাংলাদেশে প্রশাসনিক একটা থানায় পুলিশ নিয়োগের যে চিত্র দেওয়া আছে, যে একটি থানায় সর্বোচ্চ কতটা পুলিশ লাগবে। 2টা সর্বোচ্চ বড় থানা হলে 2টা ওসি, তদন্ত ওসি এবং ইনভেস্টিগেশন মানে অপারেশন ওসি, আর 20টা হচ্ছে এসআই, এএসআই হচ্ছে 18টা, না 10টা হচ্ছে এসআই, আর 8টা হচ্ছে এএসআই, আর 38টা হলো কনস্টেবল। মোট 58 জন পুলিশ সদস্য একটি থানার প্রয়োজন হয়, এবং এটা স্ট্যান্ডার্ড। এখন 639টি থানায় তাহলে কয়টা পুলিশ দরকার হয়? 639টা থানায় 37,000 কিছু বেশি পুলিশ দরকার হয়। তাহলে 2,32,000 পুলিশ আমাদের কী কাজে লাগে? পুলিশের প্রায় 18টি মানে ব্রাঞ্চ আছে, যেরকম র্যাব, তারপরে পিবিআই, সিআইডি, মেট্রো পুলিশ, রেলওয়ে পুলিশ, এরকম 18টি ব্রাঞ্চ আছে পুলিশের। তা সব মিলেও যে 639টি থানা, এবং প্রত্যেকটি থানায় যদি আপনি 58 জন করে পুলিশ দেন, পুলিশ লাগে 37,000। বাকি 2 লাখ, যে প্রায় 2 লাখ পুলিশ, এই পুলিশগুলোর বেতন আমরা কী কাজে দিই, কেন দিই? এই 2 লাখ পুলিশ লাগে আমাদের রিজার্ভ পুলিশ হিসেবে এই বাংলাদেশের মানুষের অধিকার ভিত্তিক যে আন্দোলন, এইটা দমন করার জন্য। মানুষের যদি কখনো কোনো অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, এই আন্দোলনকে দমন করে রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য 2 লাখ পুলিশকে আমরা প্রতি মাসে বেতন দিই। এটা যদি 50,000 টাকা এভারেজ বেতন ধরেন, একটা পুলিশের প্রায় 100 কোটি টাকার উপরে আমরা প্রতি মাসে এই পুলিশের পিছনে খরচ করছি। আপনি সেখানে পুলিশের আরও খরচ বৃদ্ধি করার জন্যে সুপারিশ করছেন, এটা কি যুক্তিসঙ্গত? একটু চিন্তা করুন ভাইয়েরা আমার। আপনি পুলিশকে 2টা 3টা আরও 5টা করে গাড়ি দিলেন প্রত্যেকটা থানায়, বা 10টা করে গাড়ি দিলেন। পুলিশের যাতায়াত খরচ যেটা প্রায় 6 লাখ টাকা করে বাড়ালে, পুলিশের যাতায়াত খরচ, নাস্তা খরচ দিয়ে এটা কভার হবে ইনশাল্লাহ। সেটা 7 লাখ বা 8 লাখ দিলেন, পুলিশ সৎ হয়ে যাবে। এরপরও পুলিশ ওই ঘটনাস্থলে গিয়ে
আসামি ধরে মাঝপথে এনে ছেড়ে দিবে 10,000, 20,000, 50,000 টাকার বিনিময়ে। ওই আসামি আবার অকারেন্স করবে। যেহেতু একজনকে মারার পরে পুলিশে ধরা খাওয়ার পরে 5,000, 10,000, 20,000 টাকা দিলে ছাড়া পাওয়া যায়, এইটা দেখার পরে আরও 10 জন মানুষ অকারেন্সের প্রতি উদ্বুদ্ধ হবে। আবার তিনি যদি রাজনৈতিক প্রভাবশালী হন, তাহলে তাকে তো পুলিশ ধরতেই পারবে না, মামলাই হবে না। প্রিয় ভাইয়েরা, একটা অপরাধ কাঠামো তৈরি করেছি আমরা সমাজে। আমরা অপরাধ নির্মূলের পদ্ধতি যেভাবে চিন্তা করি সেকুলারিজম স্টাইলে, এটা অপরাধ দমনের পদ্ধতি নয়। অপরাধ দমনের পদ্ধতি হলো আপনি 37,000 পুলিশ রাখলে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যথেষ্ট। খেয়াল করুন, আমরা যদি একটা হিসাব করি যে আজকে একটা থানায় 10টা ঘটনা ঘটলো, 10টা ঘটনায় কুইক রেসপন্স প্রয়োজন হয় না। একজনের জমি জমা নিয়ে গ্যামজাম হয়েছে, এই গ্যামজাম তারা বহুদিন ধরে করছে, তারা মামলা করেছে, মামলার ফয়সালা হয় না, পুলিশ যায় ধরে নিয়ে আসে, আবার ছেড়ে দেয়। এই হচ্ছে মামলার চিত্র। এই 10টা ঘটনার ভিতরে দেখবেন 8টা পূর্বের ঘটনা। এটা আমরা জিয়ে রেখেছি, অপরাধ কাঠামো জিয়ে রেখেছি। মানুষ যেন থানায় যে টাকা দেয়, উকিলদের টাকা দেয়, ব্যারিস্টারদের টাকা দেয়, ঘুষ দেয়, তাদের গাড়ি বাড়ি হয়, তাদের ছেলেমেয়েরা ভালো ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বিদেশে যেতে পারে, এটা ব্যবস্থা করে রেখেছি আমরা। এইটা দ্বারা আপনি গাড়ি সাপ্লাই করে, থানায় 10টি গাড়ি সাপ্লাই করে, তাদের যাতায়াত খরচ বৃদ্ধি করে, তাদের আবাসিক স্থান সুন্দর করে আপনি দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশ 2 লাখ কমায় দিতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ওই যে 10টি ঘটনার ভিতরে 8টি ঘটনা যে পূর্বের সংঘটিত ঘটনা, ধারাবাহিকভাবে আসছে, মানুষ দৌড়াচ্ছে, আবার মারামারি হচ্ছে, আবার অ্যারেস্ট হচ্ছে, আবার ছেড়ে দিচ্ছেন, এই যে ইঁদুর বিড়াল খেলা, এইটা বন্ধ করতে হবে। মানুষ যদি জানে যে আমি একজনকে চড় দিলাম, এর শাস্তি এই, এটা আমাকে পেতেই হবে, তাহলে এই অপরাধ সংগঠনের মাত্রা কত নিচে নেমে আসে। ইসলামী শাসন ব্যবস্থা একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মিশরীয় অঞ্চলের শাসক এসে ইস্তফা দিচ্ছে, বিচারক। বলছে কেন? বলছে গত 1 বছর আমি ওখানে শাসন কার্য পরিচালনা অবস্থায় বিচারক ছিলাম, আমার কাছে কোনো মামলা আসেনি, সুতরাং আমার রাষ্ট্রে ভাতা নিয়ে ওখানে বসে থাকার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে অবসর দিন। প্রিয় ভাইরা, মানুষের মাঝে ইনসাফের অনুভূতি জাগ্রত করার জন্যে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এখন এই কথাটা যখন বলি, তখন সমাজে তো অধিকাংশ মানুষের সেকুলারে বিশ্বাসী, বিশেষ করে ইসলামী শাসন ব্যবস্থাতে বিশ্বাস অধিকাংশ মানুষ না। এবার যদি আমরা ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে যে ভোটগুলো পড়েছিল সব মিলে যোগ করি, তাও 40% হয় না। তো 40% ধরেন যে মানুষ ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী, তাও সবাই যে ইসলামকে যথাযথভাবে প্র্যাকটিস করে, নিজেদের সুযোগের মতো অনেক সময় ইসলামকে অ্যাভয়েডও করে। তো ধরে নিলাম 40% মানুষ বাংলাদেশে ইসলামকে, ইসলামী শাসন ব্যবস্থাকে পছন্দ করে, 60% মানুষ কিন্তু পছন্দ করে না। তার মানে সংখ্যাগরিষ্ঠ এখনও অনইসলাম। তাহলে আমাদের করণীয় কি? এই 60% মানুষ আমাদের আশেপাশে যারা ঘুরছে, এরা সবসময় আমাদের বোঝায় যে না, এই পদ্ধতি না, এই পদ্ধতি হয় না, ওই পদ্ধতি হবে, এটা পদ্ধতি না, এটা সম্ভব না, আপনারা যে ইনসাফের কথা বলছেন এটা সম্ভব না, এটা মানুষ করবে না। প্রিয় ভাইয়েরা, আমাদের বুঝতে হবে যে ইনসাফ প্রতিষ্ঠার ইনগ্রেডিয়েন্টগুলো কী কী, বা পাপ কার্য মানুষ যে সংগঠিত করে, সমাজে অন্যায় কার্য মানুষ সংগঠিত করে, মুনকার কোরআনের ভাষায় কার্য যে সংগঠন করে, এর উপাদানগুলো কী? এর প্রধান উপাদান সবার কাছে স্বীকৃত মাদক, সবার কাছে স্বীকৃত মাদক। বর্তমান সমাজে মাদক একটা ভয়াবহ রূপ নিয়েছে। মাদক তো বাংলাদেশে মাদক
কেরু অ্যান্ড কোং আপনারা জানেন লাখ লাখ বোতল মদ উৎপাদন করছে। মদ বন্ধ করতে হবে। মানুষের জন্য ক্ষতিকর উপাদান বিড়ি সিগারেট এটা উৎপাদন বন্ধ করতে হবে। গাঁজা তো বাংলাদেশে উৎপাদন হয় না, বাইরে থেকে আসে। এটা কারা আনে? এরা এই পুলিশি সিন্ডিকেট, এই রাজনৈতিক সিন্ডিকেট, এরা আনে। এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করে দেন, সাথে সাথে অপরাধ 50% চলে আসবে। এরপর বাকি যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে মানুষের মাঝে, এই যে বললাম 10টি ঘটনার 8টি কিন্তু পূর্বের ঘটনা। এগুলোর ফয়সালা করে ফেলেন। আপনারা জানেন এর ফয়সালা কী, কিন্তু আপনারা জিয়ে রাখেন। আমি অনেক ঘটনার সাক্ষী, এই যে ধারণা করে আন্দাজ করে বলছি না, কিন্তু ঘটনাগুলো উল্লেখ করতে পারি না, কারণ এই ঘটনাগুলো যাদের সাথে সংঘটিত হয়েছে সমাজে, যাদেরকে আমরা বিভিন্ন সময় সহযোগিতা করে থাকি, আইনি সহযোগিতা, রাজনৈতিক সহযোগিতা, এদের নাম বললে এরা অনেকে মান সম্মান ক্ষুণ্ণ হয়, এই জন্য বলি না। একটা ইঙ্গিতমূলক ঘটনা বলছি, সরাসরি বলছি না, যে একজনের মারা গেল একটা বাড়িতে। মারা যাওয়ার পরে ওয়াইফ মারা গেছে। মারা যাওয়ার পর যদি তার ওয়াইফকে মেরে থাকে তাহলে সে মেরেছে, এর সাথে মোটামুটি এলাকায় সবাই জানে যে না, সে নিজে আত্মহত্যা করেছে। যেটাই হোক মোটামুটি, তাহলে স্বামী এর থেকে অ্যারেস্ট হবেন। কিন্তু স্বামী অ্যারেস্ট করার পর, স্বামীকে দেখতে যাওয়ার পর 4 জনকে দেখতে গেছে থানায়, তাদেরকে থানায় অ্যারেস্ট করে রাখছে। এই অ্যারেস্টের পিছনে দেখলাম, আমরা গেছিলাম তাদেরকে ছাড়াতে, আমরা রাত্রে 2 জন ছাড়াই নিয়ে আসলাম, পরের দিন 2 জন ছেড়ে দিল, পুলিশে কথা দিচ্ছিল, ছেড়ে দিল। এই যে আমরা ছাড়াতে গেলাম, ছাড়াতে যে দেখলাম যে এই ওরা যে আটকা পড়েছে, এর পিছনে রাজনৈতিক নেতাদের হাত আছে। তারা ইশারা দিয়ে আটকায় দিছে, তারা এজাহারে ওদের নাম ঢোকানোর জন্যে পুশিং করছে। দেখ আমরা উপস্থিত হওয়ার পর তাদেরকে ছেড়ে দিল। এখন বলেন, ওই একজনের সাথে যদি আর 4 জনকে অ্যারেস্ট করে তাদেরকে চালান দিত, ওই 4 জন কবে প্রমাণিত হবে যে ওরা আসামি না? এর মাঝে ওদের কতবার টাকা দিতে হবে, আজ জামিন পেয়ে আসবে, আবার হাজিরা দিতে হবে, মামলা শেষ হবে না। এদের অনেকেই বিপদগ্রস্ত হয়ে পড়বে। এভাবে আমরা সমাজে অপরাধ জিয়ে রাখি। এই 4 জন আসামি ছিল না, পুলিশ ছেড়ে দিয়েছে আমাদের উপস্থিতিতে। পুলিশ অনেকটা নৈতিক মনোভাব জাগ্রত হয়েছে, এজন্যই ছেড়ে দিয়েছে। পুলিশের পরে কোনো প্রেশার ক্রিয়েট করি না আমরা। জাগ্রত হয়েছে কেন? মানুষের আমাদের প্রতি একটা বিশ্বাস ছিল যে আমরা যেহেতু সুপারিশ করতে আসছি, নিশ্চয়ই এরা অপরাধী না। প্রিয় ভাইয়েরা, কিন্তু এই সমাজে তাদেরকে আটকানোর জন্য আরেকটা রাজনৈতিক গ্রুপ চেষ্টা করতেছে। কিন্তু এরা আবার ওদেরকে ছাড়াইও নিয়ে আসবে, বলবে 5 লাখ লাগতেছে বা 2 লাখ লাগতেছে। ওরা বলবে না, 20,000 50,000 বেশি পারতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখি কী করা যায়, আমার অমুক আছে, এদিক সেদিক করে আপনার 2-5 দিন জেল টেল খাটায় 50,000 বা 60,000 টাকার বিনিময়ে আপনার ছাড়াই নিয়ে আসবে। এই সহজ সরল মানুষগুলো মনে করবে, বাবা আমার তো খরচ হচ্ছিল প্রায় 5 লাখ, সেই 5 লাখ আমার প্রত্যেকে মাথা পিছু প্রায় 1,20,000 টাকা করে খরচ হচ্ছিল। সেই 5 লাখ টাকা থেকে আমাদের বড় ভাই ছিল বলে আমাদের তিনি 50,000 টাকার ভিতরে ছাড়াই আনলেন। কিন্তু তিনি কিন্তু একেবারে জামিন পাননি, উনি আবারও মাঝে মাঝে অ্যারেস্ট হবেন এবং ভুগতে থাকবেন আর টাকা দিবেন। এই পুলিশি টাকা আবার রাজনীতিবিদদের হাতেও চলে যায় একটু ঘুরে। এভাবে আমরা সমাজে অপরাধ চক্র তৈরি করছি। পুলিশি এবং রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে মদ এবং গাঁজা সমাজে পুশ করছি। আবার এক গ্রুপ পুলিশ যাদেরকে ধরছি, মামলা দিচ্ছি, তাদের কাছে টাকা খাচ্ছি। আবার এই যে মদ গাঁজার যে সিন্ডিকেট, এরা আবার ব্যবসা বাণিজ্য করছে। এরা এই মদ গাঁজার বাণিজ্য করতে যে সমাজের বিভিন্ন রকম অকারেন্স করছে। মদ যারা খাচ্ছে তারা অনেক সময় নিজের ইনকামের চেয়ে বেশি মাদক সেবন করছে, করতে গিয়ে চুরি করছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে। তারা ভয়হীনভাবে এগিয়ে যাচ্ছে। তাদের একটা সিন্ডিকেট আছে। সাধারণ মানুষের সিন্ডিকেট থাকে না। তারা সাধারণ মানুষ একজনকে একটা চড় মারলে 10 জন এগিয়ে আসে না, কিন্তু মাদকদের একজনকে কিছু বললে ওরা 10 জন এক হয়ে যায়। কারণ ওরা জানে এই সমাজে আমরা সংখ্যালঘু, আমাদের শক্তি প্রদর্শন করতে হবে। ওরা রাজনৈতিক সাপোর্ট পায়, ওরা পুলিশের সাপোর্ট পায়। এভাবে আমরা যে অপরাধ জগৎ তৈরি করেছি, তাই আমাদের 2 লাখ অতিরিক্ত পুলিশ বাংলাদেশে প্রয়োজন হচ্ছে। এবং আপনি যদি বিশ্লেষণ করেন অপরাধ দমনের কোয়ালিটি, তাহলে আপনার আরও 2 লাখ পুলিশ প্রয়োজন।
যত পরিমাণ অপরাধ সংগঠিত আছে তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে মামলা মোকদ্দমা দেওয়া, বিচার ফয়সালা করার জন্য আপনি যদি সেকুলারিজমে বিশ্বাসী হন, আপনি যদি সেকুলার শাসন ব্যবস্থা প্রয়োগ করতে চান, আইনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনতে চান, তাহলে দেখবেন যে আপনাকে আরও 2 লাখ পুলিশ প্রয়োজন হবে। এই যুক্তি আছে। সুতরাং প্রিয় ভাই হাসনাত আবদুল্লাহর এই পোস্ট শুধু ওনার না, এটা সেকুলারিজম চিন্তার সকল যারা সেকুলারিজমে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা শাসন ব্যবস্থা এরকম চিন্তা করে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যদি এই 2 লাখ পুলিশদের অতিরিক্ত আমরা টাকা দিই, এই টাকা কিন্তু আমাদের টাকা। চাউলের দাম বাড়ে কেন? ডাউলের দাম বাড়ে কেন? যত বেশি সচিব, যত বেশি চাকরিজীবী, যত বেশি পুলিশ, যত বেশি আর্মি নিয়োগ দেবো আমরা, তাদের বেতন তো আমাদের টাকা থেকে যাবে। সরকার ট্যাক্স প্রয়োগ করবে আমাদের খাবারের উপরে। আমাদের ইনকাম বাড়ুক আর না বাড়ুক, আমাদের কিন্তু ওদের পে করতে হবে। সুতরাং এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা শুধু শান্তি চাই, আমরা যদি নিরাপত্তা চাই, আমরা যদি স্থিতিশীল সমাজ চাই, তাহলে কয়েকটা পদক্ষেপ খুব জরুরি। সেই পদক্ষেপ আমরা বুঝেছি, কিন্তু এই পদক্ষেপগুলো করবে কি? ভাইয়েরা, আপনারা জানেন এই সমাজে আছে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী, কখনোই সৎ মানুষ শূন্য হবে না। সৎ মানুষ শূন্য যখন হবে তখন আল্লাহ কিয়ামত সংঘটিত করে দেবে। এই সমাজে সৎ মানুষ আছে, তারা আপনার দ্বারে দ্বারে যাচ্ছে, আপনি তাকে চেনেন। সে মাদকসেবী নয়, সে চোরাচালানি নয়, চোরা কারবারি নয়, সে ধর্ষণকারী নয়, খুনকারী নয়, কারো জমি দখলকারী নয়, আপনি চেনেন। কিন্তু আপনি তাকে সমর্থন করছেন না, ব্যালটে তাকে সমর্থন করছেন না। এই জন্যে এই বিরাট মহিরুহ পাপের অপরাধের জগৎ আপনার উপর চেপে বসছে। আরও বেশি ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, পুলিশ প্রয়োজন, ব্যারিস্টার প্রয়োজন, উকিল প্রয়োজন বিচার আচারগুলো কভার করার জন্যে। আর যত বেশি পুলিশ, আর্মি, বিডিআর নিয়োগ হবে, তত বেশি আপনার সম্পদের উপরে ট্যাক্স বসবে। আপনি দাম দিবেন, আপনি পরিশ্রম করবেন, পুলিশ পুষবেন, আপনি পরিশ্রম করবেন, মাস্টার পুষবেন, আপনি পরিশ্রম করে ডাক্তার পুষবেন। আবার শুধু পুষেই কি আপনার শেষ? থানায় কেস করতে গেলে টাকা দিতে হয়, ডাক্তারের ফি কত, পরীক্ষা নিরীক্ষা কত, কত বড় ভয়াবহ সিন্ডিকেটে আমরা পা দিয়েছি ভাইয়ের আমার। সেকুলারিজমের চিন্তা থেকে বেরিয়ে আসুন। 37,000 পুলিশের যে ব্যবস্থা আমি হিসাব দিলাম, থানা প্রতি 10 জন পুলিশ দিয়ে চালানো সম্ভব। এটা আরও 7 গুণ কমিয়ে আনা সম্ভব। এত পুলিশ, এত আর্মি লাগে না। বিচারক, জেলায় 1 জন বিচারক, 2 জন উকিল হলেই যথেষ্ট। উকিল লাগে না, ইসলামী শাসন ব্যবস্থা উকিল লাগে না। বিচারক থাকবে, সাক্ষী লাগে। বিচারক শুনবে, সাক্ষীর মতামত শুনবে, আইন পরীক্ষার সংস্থা 2-1 জন এ ব্যাপারে ইনভেস্টিগেশন করে তাদের রিপোর্ট দিবে, বিচার শেষ করে দেবে। 1 বা 2 বা 3 কার্যদিবসে বিচার শেষ। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতে কেউ অন্যায় করার চিন্তাই করবে না। অন্যায় করার চিন্তা না, শুধু অন্যায় করার প্রয়োজন দেখা দেবে না। মানুষের অন্যায় করার প্রয়োজন দেখা দেয়, মানুষ বাধ্য হয়ে অন্যায় করে। আমরা এক সময় মনে করতাম যে ব্যক্তি গাঁজাখোর, যে ব্যক্তি মদখোর, যে ব্যক্তি রাজনীতি ব্যক্তিত্ব, যে খুনকারী, সে অন্তত তার সন্তানকে ভালো পথে রাখে। এই সমাজ এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, মানুষ তার সন্তানকেও ভালো পথে রাখে না। কারণ আমার যদি একটি সন্তান থাকে, সে যখন সমাজে বের হচ্ছে, সে বিভিন্ন রকম নিগ্রহের শিকার হচ্ছে। সে বাধ্য হয়ে কোনো না কোনো সিন্ডিকেটের ভিতরে তার বন্ধু বান্ধবের সার্কেল তৈরি করে নিচ্ছে, যে সার্কেলটা শক্তিশালী হতে হবে। অসহায় সহজ সরল হবে না, তাদের পিটাবে সবাই। সুতরাং সে কোনো না কোনো গাঁজা বা মদ, এই চোরা কারবারি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নেতা, ফড়িকে নেতা, সিসকে নেতা, গ্যাং বাহিনী, তাদের আশ্রয়ে সে ঘোরাফেরা করছে, তাদের সাথে সহযোগিতা হচ্ছে। তারা হত্যাকাণ্ডে ঘটালে তাদের সাথে অংশগ্রহণ করছে, কারণ ওদের সাথে বিভিন্ন রকম আকারেন্সে সংগঠিত অংশগ্রহণ না করলে ওরা আপনার কাছে আসবে না। মানুষ এখন নিজে তো অন্যায় করেও নিজের সন্তানকেও সেই পথে ধাবিত করে দিচ্ছে। এভাবে একটি পাপ পঙ্কিল, সন্ত্রাস, চাঁদাবাজময় একটি সমাজ গড়ে উঠছে। এ থেকে মুক্তির একটা মাত্র উপায়, সেটা হলো সৎ নেতৃত্ব সিলেকশন। আমরা যে অবস্থায় যে থাকি না কেন, অপরাধ অবস্থায় থাকি আর ভালো অবস্থায় থাকি, বাংলাদেশে এখনও পর্যন্ত 30% মানুষ ভোটে অংশগ্রহণ করেন। 30%, প্রায় 40% ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী এবার নির্বাচনে যেটা প্রমাণ দিয়েছে মানুষ। তাহলে ওই 30% যদি যোগ হয়,
আর এই 40%, 70% এই বাংলাদেশে অন্যায় করবে কে? অন্তত ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা যারা করবে তাদেরকে সিলেকশনের ক্ষেত্রে আমাদের 70% আমরা কেউ নিষ্ক্রিয়, কেউ সক্রিয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে 70% মানুষ যদি ভোট কেন্দ্রে উপস্থিত হয়, এক পক্ষ নিয়ে যত অস্ত্র নিয়ে আসুক, যতই বোমা নিয়ে আসুক, যতই পিস্তল নিয়ে আসুক, যতই ইটপাট কেনে, ওরা দাঁড়াতেই পারবে না, নির্বাচনী কেন্দ্রে দাঁড়াতেই পারবে না। প্রিয় ভাইয়েরা, একটু সাহস নিন, সামনে এগিয়ে আসুন। ওরা দাঁড়াতেই পারবে না, কিছুই লাগবে না। 70 জনের মধ্যে 30 জন দাঁড়াতেই পারবে, যত অস্ত্রই থাকে, যত পুলিশি সাপোর্ট তারা পাবে। এভাবে আমরা যদি সৎ নেতৃত্ব সিলেক্ট করতে পারি, সৎ শাসন ব্যবস্থা তৈরি করতে পারি, তাহলে আমাদের পৃথিবীতে শান্তি নেমে আসবে, দেশে শান্তি নেমে আসবে। এই আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।